হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা সেট তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা সেটের সংজ্ঞা, চিহ্নের ব্যবহার এবং সেটের উপস্থাপন পদ্ধতি নিয়ে বিস্তারিত জেনেছি। আজকের আলোচ্য বিষয় হলো সেট সম্পর্কিত কিছু সংজ্ঞা। এক্ষেত্রে কী কী সংজ্ঞা জানতে হবে? দেখো, প্রথমে জানবো সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলে, তারপর অসীম সেট কাকে বলে। এর আবার দুই প্রকার হয়ে থাকে, একটাকে বলি ডিনিউমারেবল সেট, একটা নন ডিনিউমারেবল সেট। তারপর জানবো একপদী সেট কাকে বলে বা সিঙ্গেলটন সেট কাকে বলে, শূন্য সেট কি, নাল সেট বা এমটি সেট, ভয়েড সেট যাকে বলি, উপসেট কাকে বলে, যথার্থ উপসেট ও অধিসেট কি, সমান সেট কাকে বলবো, সার্বিক সেট কাকে বলে, সূচক সেট বা ঘাত সেট কি। তাহলে আমরা চলে আসছি সংজ্ঞাতে। প্রথম যে সংজ্ঞাটা রয়েছিল, সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলে। দেখো, আসলে আলোচ্য বিষয়টা যেহেতু সংজ্ঞা নিয়ে, তাই তোমরা মন দিয়ে সংজ্ঞাগুলো শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আশা করি সমস্ত সংজ্ঞাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। প্রথম যে সংজ্ঞা রয়েছে, সসীম সেট বা ফাইনাইট সেট কাকে বলে। যেসব সেটের পদ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা যায় তাদের সসীম সেট বলে, অর্থাৎ যাদের পদ সংখ্যা নির্দিষ্ট তাদেরকে বলছি আমরা সসীম সেট। উদাহরণ নিই, ইংরেজি মাসের সেট। দেখো, আমরা সবাই জানি যে ইংরেজি মাসে মোট 12টি মাস থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন করে ডিসেম্বর পর্যন্ত কটি রয়েছে? 12টি। তাহলে এই সেটের পদ সংখ্যা বা এলিমেন্ট সংখ্যা কত? 12। দেখো, সেকেন্ডলি একটা এক্সাম্পল নিয়েছি, একটা সেট নিয়েছি এ, যার এলিমেন্টগুলো রয়েছে 1, 0, 4, 7। দেখো কটি এলিমেন্ট রয়েছে? 4টি। আগের ক্ষেত্রে রয়েছিল 12টি এলিমেন্ট, এক্ষেত্রে রয়েছে 4টি। তাহলে কি হলো? এই সেটগুলোর পদ সংখ্যা নির্দিষ্ট, 12টি, এর 4টি। সেজন্যই এই সেটগুলোকে বলবো আমরা সসীম সেট। এরকম অনেক উদাহরণ রয়েছে, আমি দুটো উদাহরণই আলোচনা করেছি। এরপর রয়েছে অসীম সেট বা ইনফাইনাইট সেট কাকে বলে। যেসব সেটের পদ সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব হয় না। গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব হয় না মানেই হলো সেই সেটের পদ সংখ্যা অনির্দিষ্ট বা অসীম, তাই আমরা সেই সেটকে বলবো অসীম সেট। দেখো, সসীমের ঠিক উল্টোটাই হলো অসীম। এর দুটো প্রকার রয়েছে, কি কি? ডিনিউমারেবল বা গণনযোগ্য সেট কাকে বলবো? যেসব সেটের, অবশ্যই সেটা অসীম সেট হবে যেহেতু অসীম সেটের প্রকার এটা, তাহলে যেসব অসীম সেটের পদগুলিকে পরপর গণনার জন্য সাজিয়ে ফেলা যায় কিন্তু সেই সব গুণে শেষ করা যায় না, তাদের বলবো আমরা ডিনিউমারেবল অসীম সেট। বুঝতে পারলে? সেটগুলোকে আমরা গোনা শুরু করতে পারবো কিন্তু গুণে শেষ করতে পারবো না, তাদের বলছি আমরা ডিনিউমারেবল বা গণনযোগ্য অসীম সেট। উদাহরণ কি? স্বাভাবিক সংখ্যার সেট। তোমরা ক্লাস 9-এ স্বাভাবিক সংখ্যা পড়েছো কেন? প্রথম চ্যাপ্টার যেটা ছিল বাস্তব সংখ্যা, ক্লাস 9 কি ক্লাস 8-এ ছিল, যাই হোক, বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা ছিল, সেখানে তোমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা সব নিয়ে জেনেছো। তো স্বাভাবিক সংখ্যার সেট কী হয়? 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ যে কাউন্টিং নাম্বারগুলো আছে সেগুলো নিয়েই কিন্তু স্বাভাবিক সংখ্যার সেটটা তৈরি হয়। তো স্বাভাবিক সংখ্যার সেটে কী হয়? দেখো, 1, 2, 3, 4, 5, 6 গুনতে পারছি, গোনা শুরু করতে পারছি, কিন্তু এই সেটের শেষটা কোথায় সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। কারণ কোথায় গিয়ে থামবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 100, 1000, lakhs চলতেই থাকবে, এর কিন্তু শেষ নেই। অর্থাৎ গোনা শুরু করতে পারছি কিন্তু শেষ করতে পারছি না, তাই এই ধরনের সেটকে বলবো আমরা ডিনিউমারেবল ইনফাইনাইট সেট, অর্থাৎ গণনযোগ্য অসীম সেট। আর হতে পারে, আমি আরও একটা এক্সাম্পল নিয়েছি, ধনাত্মক যুগ্ম সংখ্যার সেট। দেখো, ধনাত্মক যুগ্ম সংখ্যা কোনগুলো? তোমরা যুগ্ম সংখ্যা মানে জানো জোড় সংখ্যা, 2, 4, 6, 8, 10, 12। আমরা সবাই কিন্তু জানি যে এলিমেন্টগুলো কী কী হতে পারে, সংখ্যাগুলো কী কী হতে পারে, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে, জোড় সংখ্যার শেষ কোথায়, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তাই এক্ষেত্রে এই সেটটা হয়ে যায় ডিনিউমারেবল বা গণনযোগ্য অসীম সেট। গোনা শুরু করতে পারছি কিন্তু গুণে শেষ করতে পারছি না। দেখো, এর আরেকটা প্রকার কি রয়েছে? নন ডিনিউমারেবল ইনফাইনাইট সেট বা অগণনযোগ্য অসীম সেট। অগণনযোগ্য তাকে বলছি যেসব অসীম সেটের পদগুলিকে গণনার জন্য পরপর নির্দিষ্ট নিয়মে বা অনুক্রমে সাজিয়ে ফেলা যায় না, তাদের বলি নন ডিনিউমারেবল অসীম সেট। ডিনিউমারেবলে কি হচ্ছিল?
আমরা গোনা শুরু করতে পারছিলাম, নির্দিষ্ট নিয়মে সাজিয়ে ফেলতে পারছিলাম 1 2 3 4, ধনাত্মক যুগ্ম সংখ্যার বেলাতে 2 4 6 8 এসব। নন ডিনোমিনেবল কী হলো, গণনার জন্য পরপর নির্দিষ্ট নিয়মে বা অনুক্রম মানে সিকোয়েন্সে সাজাতে পারবো না। উদাহরণ কী হলো, একটা সেট নিয়েছি দেখো, যেটাকে সেট বিল্ডার মেথডে প্রেজেন্ট করা রয়েছে। এক্স সাজ দ্যাট এক্স গ্রেটার দেন 1 লেস দেন 2, এবং এক্স যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, এক্স যে কোনো রিয়েল নাম্বার, এবং বলা রয়েছে কি এক্স 1 থেকে 2 এর মধ্যে থাকবে, 1 থেকে 2 এর মধ্যে থাকবে। ঠিক আছে, এইবার দেখো এইটাকে যদি এর এলিমেন্টগুলোকে যদি আমি লিখতে যাই, কী হয়, এক্সের ভ্যালু, এক্সের মান 1-এর চাইতে বড়, 1-এর চাইতে বড় কী হতে পারে 1.1 1.01 1.001 যা কিছু হতে পারে। তো আমরা সাপোজ শুরু করলাম 1.1 থেকে, তারপরে নেক্সট যে নাম্বারটা কী আসবে 1.1 পরে 1.11 হতে পারে, 1.101 হতে পারে, এভাবে আসতে থাকবে। আর যেই সংখ্যাটা নিই না কেন, সাপোজ আমি 1 নিয়েছি, 1.1 থেকে স্টার্ট করেছি, করে পরের সংখ্যাটা নিলাম 1.101। লক্ষ্য করো, আমরা জেনেছি যে যে কোনো দুটি বাস্তব সংখ্যার মাঝে আবার অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, সুতরাং এর মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, তাহলে সেগুলো তো মিসিং থেকে গেল। তো মোট কথা, এগুলোকে আমরা নির্দিষ্ট নিয়মে সাজিয়ে ফেলতে পারছি না পরপর, তাই এই সেটটাকে বলবো আমরা অগণনযোগ্য অসীম সেট বা নন ডিনোমিনেবল ইনফাইনাইট সেট। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করবে, আমরা যখন রোস্টার মেথড, রোস্টার বা ট্যাবুলার প্রপার্টি বা সেট বিল্ডার মেথড নিয়ে ডিসকাস করছিলাম, তখন আমরা একটা বিশেষ সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছিলাম। দেখো এক্ষেত্রে সীমাবদ্ধতা কি, নন ডিনোমিনেবল বা অগণনযোগ্য সেটকে আমরা কখনোই রোস্টার বা ট্যাবুলার মেথডে প্রেজেন্ট করতে পারি না। এইটাই রোস্টার মেথডের একটা অন্যতম সীমাবদ্ধতা বা লিমিটেশন বলতে পারো। কিন্তু প্রপার্টি বা সেট বিল্ডার মেথডে আমরা একে প্রেজেন্ট করতে পারি। সেট বিল্ডার মেথডের এটাই সুবিধা যে একে আমরা এর দ্বারা যে কোনো সেটকে প্রেজেন্ট করতে পারি। তো যাই হোক, চলে আসছি পরের সংজ্ঞাতে। পরের সংজ্ঞা রয়েছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট কাকে বলে। যে সেটে একটি মাত্র পদ থাকবে বা এলিমেন্ট থাকবে তাকে বলবো আমরা একপদী সেট। একটি মাত্র পদ থাকবে, উদাহরণ হতে পারে, সাপোজ আমি নিয়েছি 1, কটি এলিমেন্ট রয়েছে, একটি এলিমেন্ট রয়েছে, তাই এটা একপদী। আরও হতে পারে, সাপোজ আমি নিয়েছি এ একটি এলিমেন্ট। তো এই ধরনের সেটগুলোকে বলবো আমরা সিঙ্গেলটন সেট বা একপদী সেট, একটি মাত্র পদ থাকবে। তারপর শূন্য সেট বা নাল সেট, ভয়েড বা এমটি সেট বলা হয়। তাকে বলবো যদি কোনো সেট এমনভাবে ডিফাইন করা থাকে যাতে করে সেটটির পদ বা এলিমেন্টের সংখ্যা শূন্য হয়, অর্থাৎ সেটটিতে কোনো এলিমেন্ট পাবো না আমরা, তাহলে সেই সেটটিকে বলবো আমরা শূন্য সেট। শূন্য সেটে কিন্তু কোনো এলিমেন্টই থাকবে না, এলিমেন্টের সংখ্যা শূন্য, তাই আমরা সেই সেটটিকে বলবো শূন্য সেট, যাকে ইংরেজিতে বলা হয় নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। চিহ্নের ব্যবহার মনে রাখবে, শূন্য সেটকে আমরা সবসময় ফাই বা শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করি বা প্রকাশ করি। ঠিক আছে, এর এক্সাম্পল কী হবে, দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, ফাই ইকুয়ালস টু, সেটটা কি, এক্স সাজ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার, এবং কি বলছে এক্স গ্রেটার দেন 1 লেস দেন 2, এক্স 1 এবং 2 এর মধ্যে রয়েছে, 1 এবং 2 এর মধ্যে রয়েছে। তাহলে এলিমেন্টটা কীরকম হবে, কী পাবো এলিমেন্টটা, এটা তো সেট বিল্ডার মেথডে প্রেজেন্ট করা রয়েছে, তো আমি যদি এটাকে রোস্টার মেথডে প্রেজেন্ট করতে চাই, কী হবে, এক্স বলছে স্বাভাবিক সংখ্যা, আবার পরক্ষণেই বলছে যে এক্স থাকবে 1 থেকে 2 এর মধ্যে। এবার আমরা জানি যে 1 থেকে 2 এর মধ্যে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা হয় না, নেই, সুতরাং কোনো এলিমেন্ট পাবো না। তাই এই সেটটাকে বলবো আমরা ফাই সেট। কেন, কারণ এর কোনো এলিমেন্টই পাচ্ছে না, এলিমেন্টের সংখ্যা 0, কোনো এলিমেন্টই নেই, তাই একে বলবো আমরা নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট। দেখো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, আমি একটা তোমাদের নোটের আকারে বলতে চাই, শূন্য সেট হয় যে কোনো সেটের সাবসেট। তোমার কথাটা মনে রাখো, যে কোনো সেটের সাবসেট হয়। শূন্য সেট বা ফাই যে সেটটা, তাকে আমরা যে কোনো সেটের সাবসেট হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে, এটা আপাতত মনে রাখো, যখন সাবসেট আলোচনা করবো তখন আরও ভালো মতো বুঝতে পারবে। শূন্য সেট বুঝতে পারলে, শূন্য সেট একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি, যে ধর্মের উপর ভিত্তি করে বা প্রপার্টির উপরে ভিত্তি করে সেটটাকে ডিফাইন করা হয়, সেই বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্যটাই অ্যাকচুয়ালি হয়
স্ববিরোধী বা সেলফ কন্ট্রাডিক্টরি, যার ফলে আমরা তার মধ্যে কোনো এলিমেন্টই পাই না খুঁজে। দেখো, স্বাভাবিক সংখ্যা বলছে, পরক্ষণেই বলছে এটা 1 থেকে 2 এর মধ্যে থাকবে, কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, যার জন্য এর মধ্যে আমরা কোনো এলিমেন্ট পাচ্ছি না। তো শূন্য সেট এরকম হলে তাকে আমরা বলি শূন্য সেট বা 5 সেট বা নাল বা এমটি সেট। এবার চলে আসছি উপসেট বা সাবসেট কাকে বলে। ধরো দুটো সেট নিয়েছি এ ও বি, এ এবং বি দুটো সেট নিয়েছি। এবার এরকম যদি হয় যে এ সেটের সব এলিমেন্ট বি সেটের মধ্যে রয়েছে, এ সেটের সব এলিমেন্ট বি সেটের মধ্যে রয়েছে, তবে আমরা বলবো এই সেট কি বি সেটের সাবসেট। তাহলে বলবো এই সেট কি বি সেটের সাবসেট, বা বলতে পারি এ ইজ কন্টেইনড ইন দ্য সেট বি, এ ইজ এ সাবসেট অফ বি, অথবা বলতে পারি এ ইজ কন্টেইনড ইন দ্য সেট বি। এবং একে আমরা এভাবে লিখি, মনে রাখবে এই দুটো আকারে প্রকাশ করি এর সাবসেট বিকে। এবার গাণিতিকভাবে যদি আমাদের প্রমাণ করতে বলে যে তুমি প্রমাণ করো যে এই সেটটা ওই সেটের সাবসেট হবে, কী করে প্রমাণ করব? এভাবে, সাপোজ যদি এরকম হয় যে এই সাবসেট বি হবে, কি প্রমাণ করব যে এক্স বিলং টু এ যদি ইমপ্লাই করে এক্স বিলং টু বি, মানে এর মধ্য থেকে একটা এলিমেন্ট নিয়েছি এক্স, এক্স তো আরবিট্রারি, সেটা ইমপ্লাই করছে বিলং টু বি, এর মধ্যে থেকে এলিমেন্ট নিচ্ছে সেটা চলে যাচ্ছে বি এর মধ্যে, তাহলে আমরা তখন বলবো যে এর সাবসেট অফ বি। উদাহরণ কি, দেখো এ নিয়েছি একটা সেট 1 4 যার এলিমেন্ট, বি একটা সেট নিয়েছি যার এলিমেন্ট 1 3 4 7। লক্ষ্য করো এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট 1 4 কার মধ্যে রয়েছে, বি এর মধ্যে রয়েছে, যে 1 4। তাহলে এ কার মধ্যে রয়েছে, এ সেটের এলিমেন্ট কার মধ্যে রয়েছে, বি এর মধ্যে রয়েছে, সেই জন্যই এক্স বিলং টু এ ইমপ্লাই করছে এক্স বিলং টু বি, তাই এটাকে বলছি আমরা এ সাবসেট অফ বি। এরপর চলে আসছি পরের যে সংজ্ঞা, যথার্থ উপসেট বা প্রপার সাবসেট ও অধিসেট কাকে বলবো। অনেকটা সাবসেটের মতোই, দুটো সেট নিয়েছি এ এবং বি, এমনভাবে না হলো যে এ সেটের সব এলিমেন্ট বি সেটে রয়েছে, এ সেটের সব এলিমেন্ট বি সেটে রয়েছে, এবং বি সেটে কমপক্ষে একটি এলিমেন্ট আছে যা কিনা এ সেটে নেই। বি সেটের মধ্যে কমপক্ষে একটি এলিমেন্ট পাবো যেটা এর মধ্যে থাকবে না, তখন আমরা এ সেটকে বলবো বি সেটের যথার্থ উপসেট বা প্রপার সাবসেট, আর বি সেটকে বলবো আমরা এ সেটের অধিসেট বা সুপার সেট হবে। গাণিতিক প্রকাশ কি, প্রপার সাবসেটকে আমরা লিখি এভাবে এ প্রপার সাবসেট অফ বি, এবং বি যদি এর অধিসেট হয়ে যায় তাহলে লিখি বি সুপার সেট অফ এ, সুপার সেট মানে অধিসেট। শর্ত একই, এ প্রপার সাবসেট অফ বি হবে যদি এক্স বিলং টু এ ইমপ্লাই করে এক্স বিলং টু বি, তাহলে আমরা বলবো এ প্রপার সাবসেট অফ বি। উদাহরণ কি, এ নিয়েছি 1 2, বি নিয়েছি 1 2 3, একই রকম। দেখো এ কার মধ্যে বিলং করছে, বি এর মধ্যে বিলং করছে, তাই হয়ে গেল এ প্রপার সাবসেট অফ বি। চলে আসছি পরের যে সংজ্ঞা, সমান সেট বা ইকুয়াল সেটস। দুটো সেট কখন ইকুয়াল হবে বা সমান হবে, সংখ্যাকে বলে যদি দুটি সেট এ ও বি এমন হয় যে এর সব এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে, আবার বি এর সব এলিমেন্ট এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এ ও বি সেটকে বলবো সমান সেট বা ইকুয়াল সেটস। শর্ত কি, এর সব এলিমেন্ট বি এর মধ্যে রয়েছে মানে কি এর সাবসেট অফ বি হবে, আবার বি এর সব এলিমেন্ট রয়েছে এর মধ্যে মানে কি বি সাবসেট অফ এ, তাহলে আমরা বলবো যে এ ইকুয়ালস টু বি। তখন আমরা বলবো এই দুটো শর্ত স্যাটিসফাই করলে, যদি এর সাবসেট অফ বি হয় আবার বি সাবসেট অফ এ হয়ে যায়, তাহলে আমরা বলবো এ ইকুয়ালস টু বি। এটাই দুটো সেট সমান হওয়ার শর্ত, মানে এক্স বিলং টু এ ইমপ্লাই করে এক্স বিলং টু বি, আবার এক্স বিলং টু বি ইমপ্লাই করবে এক্স বিলং টু এ, তাহলে আমরা বলবো এ ইকুয়ালস টু বি। উদাহরণ নিয়েছি একটা খুব সহজ একটা উদাহরণ, এ নিয়েছি 1 2 3 যার এলিমেন্ট, বি নিয়েছি 3 1 2 যার এলিমেন্ট। দেখো এর এলিমেন্ট কি রয়েছে 1 2 3, এর সব কটা এলিমেন্টই রয়েছে বি এর মধ্যে, 3 1 2 1 2 3 সবই রয়েছে, আবার বি এর সব এলিমেন্ট 3 1 2 কার মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, তাই এই ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হয়ে গেল, অর্থাৎ এই দুটি সেট সমান, এ ইকুয়ালস টু বি। পরের যে সংজ্ঞা রয়েছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, খুব মন দিয়ে শুনবে, খুব ভালো একটি সংজ্ঞা এটা। কাকে বলবো, দেখো সেট সম্পর্কিত কোনো গাণিতিক সমস্যায় যখন আমরা কোনো প্রবলেম নিয়ে প্র্যাকটিক্যালি ডিসকাস করব, সলভ করব, তখন বিষয়টা আরও ভালো বুঝতে পারবে। সেট সম্পর্কিত কোনো গাণিতিক সমস্যায় কখনো কখনো এমন একটি সেটের প্রয়োজন পড়ে যাতে সমস্যায় আলোচিত সকল সেট একটি নির্দিষ্ট সেটের সাবসেট হয়। এই নির্দিষ্ট বৃহত্তর সেটটিকে সমস্যায় আলোচিত সেটগুলির রেসপেক্টে বা সাপেক্ষে সার্বিক বা ইউনিভার্সাল সেট বলবো। বুঝতে পারলে?
অনেকগুলো সেট দেওয়া রয়েছে, সাপোজ কোনো একটা প্রবলেমে অনেকগুলো সেট দেওয়া রয়েছে। এইবার সেই সেটগুলো নিয়ে ডিসকাস করতে গিয়ে দেখা গেল যে এমন একটা সেটের প্রয়োজন পড়ছে যে কিনা এই সব সেটগুলোর কী হবে, সব সেটগুলোকে কন্টেইন করবে, এই সব সেটগুলোর বস হবে। তখন আমরা সেই বড় সেটটাকে, বৃহত্তর সেটটাকে বলবো আমরা সেই নেওয়া সেটগুলোর রেসপেক্টে সার্বিক সেট। একটা এক্সাম্পল নিই, তাহলে আরও ক্লিয়ার হবে। তার আগে আমরা চিহ্নের ব্যবহার জেনে নিই। সার্বিক সেটকে আমরা ইউ বা ক্যাপিটাল ইউ বা ক্যাপিটাল এস বা যাই সিম্বল দ্বারা ডিনোট করি, প্রকাশ করি। ঠিক আছে, একটা উদাহরণ নিই, দেখো। একটা সেট নিয়েছি এ, যার এলিমেন্ট 2, 3। পরের সেটটা বি, যার এলিমেন্ট 5, 7, 11। সি নিয়েছি 13, 17, 19, 23, যার এলিমেন্ট। প্রথম সেটে 2টি এলিমেন্ট, পরেরটাতে 3টি, পরেরটাতে 4টি রয়েছে। 3টি সেট নিয়েছি। এইবার এক্ষেত্রে দেখো এবিসি এর সাপেক্ষে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কী হতে পারে। তোমরা সেটগুলোকে লক্ষ্য করো, এর এলিমেন্টগুলোকে লক্ষ্য করো। দেখো রয়েছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই সব এলিমেন্টগুলো দেখো এক একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, কিন্তু সংখ্যাগুলো নির্দিষ্ট, প্রত্যেকটাই কি সেট, সসীম সেট। এর এলিমেন্ট সংখ্যা 2, এর 3, এর 4, সসীম সেট, কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি এখানে সেট হয়ে যায় বা শেষ হয়ে যায়? শেষ হয় না। তো যদি আমি শুধু মৌলিক সেটটা নিয়ে যাই, যেখানে সকল মৌলিক সংখ্যা কন্টেইন করবে, সে সেটটা কীরকম দেখতে হবে? 2, 3, তার এলিমেন্টগুলো কীরকম হবে? 2, 3, 5, 7, 11, 13, এইভাবে চলতেই থাকবে, কারণ মৌলিক সংখ্যার তো শেষ নেই, তাই না? এই সেটটা দেখো, এই সেট যেটা রয়েছে এর মধ্যে সব কটা সেট কন্টেইন করছে, সব কটা সেট বিলং করছে এই সেটের মধ্যে। এই সেটের নাম দিয়ে দিলাম আমরা ইউনিভার্সাল সেট। এই প্রত্যেকটা সেট কী করছে, এর মধ্যে কন্টেইন করছে। এর সবার চাইতে বৃহত্তর হলো এই সেটটা। এই ইউ সেটটাকে তখন আমরা বলবো ইউনিভার্সাল সেট উইথ রেসপেক্ট টু দ্যাট সেটস। এই সেটগুলির রেসপেক্টে তখন এটা হয়ে যাবে ইউনিভার্সাল সেট। বুঝতে পারলে? একইভাবে যদি যুগ্ম সংখ্যার সেট নেওয়া হয়, এ নিয়েছি 2, বি নিয়েছি 2,4, সি নিয়েছি 6, 8, 10, ডি নিয়েছি 12, 14, 16, 18। লক্ষ্য করো প্রত্যেকটা সেটের এলিমেন্ট এক একটা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, তাই না? ইভেন নাম্বার যাকে বলি। এবার এখানে তো জোড় সংখ্যাগুলো শেষ হয়ে যায় না, একটা বড় সেট নিয়ে নিলাম এস। দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 কী ডিনোট করছে? এই সেটটার এলিমেন্ট চলতেই থাকছে, মানে গুণে শেষ করতে পারছি না, কিন্তু রয়েছে কি এলিমেন্টগুলো সব কটা যুগ্ম সংখ্যা। তো এই বড় সেটটা কি এই সবার চাইতে বড়, এই সবগুলোকে কন্টেইন করছে। সেক্ষেত্রে এই যে এ বি সি ডি এদের রেসপেক্টে তখন এসকে বলবো আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। বোঝা গেছে? নেক্সট চলে আসছে আমরা সূচক সেট বা পাওয়ার সেট। কাকে বলে? ধরো একটা সেট এ নিয়েছি, এই একটি সেট। এ সেটের সকল সাবসেটগুলি নিয়ে গঠিত সেটকে এ সেটের সূচক বা ঘাত বা পাওয়ার সেট বলা হয়। মানে এটা কি হলো, একটা সেট তুমি এ নিয়েছো, একটা সেট এর যে সাবসেট হবে, এর সাবসেট যেগুলো হবে, সেই সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে, সেই সেটটাকে বলবো আমরা এই সেটের পাওয়ার সেট। বুঝতে পারলে? তাহলে এখানে একটা কি পয়েন্ট হতে পারে যে পাওয়ার সেটের এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, দেখো পাওয়ার সেটের এলিমেন্টগুলো হয়ে যায় এক একটা সেট। আর এর গাণিতিক প্রকাশ কি? এ সেটের পাওয়ার সেটকে লেখা হবে পি অফ এ দিয়ে, অর্থাৎ পাওয়ার সেট অফ এ। ঠিক আছে, যাকে আমরা সেট বিল্ডার মেথডে লিখব পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স সাবসেট অফ এ। এক্স কি? এক্স আসলে এই পাওয়ার সেটের এলিমেন্ট। ঠিক আছে, লক্ষ্য করো ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। ক্যাপিটাল লেটার কি ডিনোট করে? আমরা আগে জেনেছিলাম প্রথম ভিডিওতে যে ক্যাপিটাল লেটার দিয়ে এক একটা সেটকে ডিনোট করা হয়। তাহলে এই সেটের এলিমেন্ট লিখছি, সেখানে ক্যাপিটাল লেটার ইউজ করছি, মানে কি এলিমেন্টগুলোও এক একটি সেটগুলো কেমন হবে? এই সেটগুলো হবে সাবসেট হবে, অর্থাৎ যে মূল যে সেটটা রয়েছে তাদের সাবসেট হবে এই এক্সগুলো। বুঝতে পারলে? এভাবে পাওয়ার সেটকে ডিনোট করা হয়। উদাহরণ একটা নিয়ে কাজ করি। এ নিয়েছি একটি সেট যার এলিমেন্ট হচ্ছে 1, 2, 3। এর পাওয়ার সেট কী হবে? এর পাওয়ার সেট কী হবে? দেখো কী হবে। এ 1, 2, 3 নিয়েছি। প্রথমে দেখো একটি করে এলিমেন্ট নিয়ে তৈরি সেট। 1 একপদী সেট, 2 একপদী সেট, 3 একপদী সেট, কিন্তু সেট তো। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে এক একটি সেট তৈরি হয়ে গেল। 1, 2, 3 একটি করে এলিমেন্ট নিয়ে 2টি করে এলিমেন্ট নিলাম। প্রথমে নিলাম 1, 2, তারপর 1, 3, তারপর 2, 3। দেখতে পাচ্ছ 1, 2, 1, 3, 2, 3 প্রত্যেকটাই সেট, এর এলিমেন্ট সংখ্যা 2। আর
যখন আমরা ডিসকাস করেছিলাম শূন্য সেট বা ফাই সেট, তখন একটা কথা তোমাদের মনে রাখতে বলেছিলাম যে মনে রাখবে যে ফাই কী হয়, যে কোনো সেটের সাবসেট হয়। তাহলে এ সেটের একটা সাবসেট কিন্তু ফাইও হয়। আর একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো সেট তুমি যে কোনো সেটই নাও না কেন, সেই সেটটা নিজেই নিজের সাবসেট হবে। অর্থাৎ এ সেট নিয়েছি, এ সেটটা কী হবে, এ নিজের সাবসেট হবে। অর্থাৎ এ সাবসেট অফ এ হবে। যদি বি হয় যে কোনো সেট, তাহলে বি সাবসেট অফ বি হবে। তাহলে কী কী সাবসেট পেলাম দেখো, প্রথমে 3টে সাবসেট পেয়েছি, 1 2 3। তারপরে 2টো করে এলিমেন্ট নিয়ে পেয়েছি 3টে সাবসেট, ফাই একটা সাবসেট, এ নিজের সাবসেট। তাহলে পাওয়ার সেটে কী থাকবে, কি বলে পাওয়ার সেট কাকে বলে, যে ওই সেটের সাবসেটগুলো নিয়ে তৈরি সেট। তাহলে কী পেলাম, ফাই এ সেটের সাবসেট, তারপর 1 2 3, 1 2 1 3 2 3, তারপরে এ সেট নিজের সাবসেট। তাহলে এই যে পেলাম, এর বাইরে কোনো আমরা সাবসেট পাবো না, বুঝতে পারলে, এর সাবসেট পাবো না। তাহলে এগুলোই হয়ে গেল পাওয়ার সেট এবং তার এলিমেন্ট, বুঝতে পারলে। মনে রাখবে যে কোনো সেট এ নিয়েছো, তার এলিমেন্টের সংখ্যা এন, যেখানে এন কি হবে, এন হবে নন নেগেটিভ হোল নাম্বার, বলতে পারো পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, ইনক্লুডিং 0। যাই হোক, এ সেটের এলিমেন্ট বা পদ সংখ্যা এন নিয়েছি, তাহলে এই সেটের পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, এ সেটের পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, পাওয়ার সেটের এলিমেন্ট বা পদ সংখ্যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। এটা ফর্মুলা মনে রাখবে, এটা ফর্মুলার আকারে মনে রাখবে যে কোনো সেটের পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n কি, n হচ্ছে যে সেটের পাওয়ার সেট নিচ্ছি সেই সেটের এলিমেন্ট সংখ্যা। এরকম মনে করো, এই এক্সাম্পলটা লক্ষ্য করো, একটা সেট এ নিয়েছিলাম, এই এ সেটের এলিমেন্ট কী ছিল, নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট এ কী ছিল, 3 ছিল, ঠিক আছে। আমরা কি জানলাম, পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে, পাওয়ার সেটে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট পাওয়ার অফ এ কতগুলো থাকবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক, n মানে কত, এখানে 3, তার 2 টু দি পাওয়ার কিউব করলে কী হয়, 8 হয়। তাহলে দেখো তো, এই যে পাওয়ার সেটটা নিয়েছো এই সেটের, এর এলিমেন্ট সংখ্যা কটা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, দেখেছো, মিলে গেছে। তো এটা ফর্মুলার আকারে মনে রাখবে, ঠিক আছে, যে কোনো সেটের পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকে। তো এটাই ছিল আজকে আলোচ্য বিষয়। তো টোটাল যে বিষয়টা আলোচনা আজকে হলো সেট রিলেটেড কিছু ডেফিনিশন। এই ডেফিনিশনগুলো থেকে আমরা অনেক কি পয়েন্ট পেতে পারি, যেগুলো আমাদের মনে রাখতে হয়, অনেক সময় কাজে লাগে, অনেক প্রবলেম সলভিংয়ে বিশেষভাবে কাজে লাগে। তো এই অনেক কি পয়েন্টের মাঝে আমি কয়েকটি কি পয়েন্ট মাত্র নোট করেছি এখানে, সেই কি পয়েন্টগুলোকে একটু মন দিয়ে শুনবে। প্রথম যে কি পয়েন্টটা আমি ডিসকাস করেছি, দেখো, শূন্য বা ফাই সেট, যাকে আমরা নাল বা ভয়েড বা এমটি সেট বলি, শূন্য বা ফাই সেট যে কোনো সেটের সাবসেট হয়, যে কোনো সেটের সাবসেট হয়, মনে রাখবে। যে কোনো নির্দিষ্ট একটি সেট নিজের সাবসেট হয়, অর্থাৎ এ যদি একটি সেট হয় তাহলে এ সাবসেট অফ এ হয়, বি যদি অন্য একটি সেট হয় তাহলে বি সাবসেট অফ বি হয়, ঠিক আছে। পাওয়ার সেটের পদ বা এলিমেন্টগুলি নিজেরাই এক একটি সেট হয়, পাওয়ার সেটের প্রত্যেকটি এলিমেন্ট কী হয়, এক একটা সেট হয়, এটা মনে রাখার বিষয় আছে। পাওয়ার সেটের এলিমেন্ট বা পদ সংখ্যা কী হয়, 2 টু দি পাওয়ার n, যেখানে n কী হয়ে যাবে, সেই নির্দিষ্ট এ সেটের পদ সংখ্যা, ঠিক আছে। 5 নম্বর, সাবসেটের ক্ষেত্রে, অর্থাৎ এ সাবসেট অফ বি অথবা বি সাবসেট অফ এর ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হলেও হতে পারে, মনে রাখবে। দেখো, সাবসেট মানে এ, এই সিম্বলটা ইউজ করি, এ সাবসেট অফ বি, সেক্ষেত্রে কি বলছি, যে এ ইকুয়ালস টু বি হলেও হতে পারে। এ ইকুয়ালস টু বি মানে কি, দুটো সেট সমান, তাহলে দুটো সেট সমান হলেও হতে পারে, কোন ক্ষেত্রে, যদি সাবসেট হয়। শেষে দেখো, যথার্থ উপসেট বা প্রপার সাবসেটের বেলায়, অর্থাৎ এ সাবসেট অফ এ প্রপার সাবসেট অফ বি অথবা বি প্রপার সাবসেট অফ এর ক্ষেত্রে সর্বদা এ নট ইকুয়াল টু বি হবে, এ নট ইকুয়াল টু বি, এটা মাথায় রাখবে। অর্থাৎ এ আর বি কখনোই দুটো সমান সেট হবে না, বুঝতে পারলে। এটাই তোমার সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। তো এইটাই আজকের আলোচ্য বিষয় ছিল, সেট রিলেটেড কিছু ডেফিনেশন। এরপরে আমরা সেট অপারেশনস, লস অফ সেট অ্যালজেব্রা নিয়ে ডিসকাস করব, সেট অ্যালজেব্রার কিছু বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে ডিসকাস করব। এভাবে পরপর আমরা পুরো সেট তত্ত্বকে কভার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি তোমরা যারা দেখলে তাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।